একটু জেনেছি যে আপনাদের ফাইল ওয়ার্ক করতে আমার মানে উত্তম বাবুর সাথে সমস্যা হচ্ছে। আমি বেশ কিছু সমস্যার কথা জেনেছি, যদিও আমার কাছে লিখিত অভিযোগ আমি পাইনি। তৎপ্রেক্ষিতে আমি দীপঙ্কর বাবু এখন হচ্ছে আপনাদের ফাইল ওয়ার্কটা করবে, এবং মনে হয় গতকালকে আপনারা জেনেছেন, আমরা জানিয়ে দিয়েছি, এবং সকল শিক্ষা সংক্রান্ত ফাইল দীপঙ্কর বাবু কাজ করবেন। আরেকটা বিষয় যেটা বলি, একজন ডেস্ক স্টাফ কেন থাকে? এখন মনে করেন যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমি যখন কাজ করি, অথবা একজন জেলা প্রশাসক যখন কাজ করে, তার আন্ডারে কিন্তু 5 জন অতিরিক্ত জেলা প্রশাসক থাকেন। আমার এন্ডে কি আছে? আমার 3-4 জন সহকারী আছে, এবং প্রত্যেকে একটা একটা এন্ডে একটা একটা বিষয় নিয়ে কাজ করে। কেউ শিক্ষা সংক্রান্ত কাজ করে, কেউ হাট বাজার ইজারা সংক্রান্ত কাজ করছে, কেউ ইউনিয়ন পরিষদ নিয়ে কাজ করছে। তো একটা একটা কিন্তু ভাগ আছে, কারণ অনেকটা মানে অনেক কাজের কম্বিনেশনে কিন্তু আমার এখানে কাজ করা লাগে। হেন কোনো ইস্যু নেই সেই ইস্যুটা নিয়ে আমার এখানে কাজ করার লাগে না। এবং এর ভিতরে একজন আছে আবার পেশকার, আমি আবার কোড করি, এটাও তো জানেন মনে হয় যে কোড করা হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ফাইল ওয়ার্কের একটা মানে নির্দিষ্ট একটা ডেস্ক আছে। তো ডেস্কটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন আপনি আসলেন, আপনার সরাসরি কাজটা আমি আপনাকে বললাম যে হ্যাঁ আপনি আসলেন, সহকারী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক, আমি তোকে চিনি, আর ধরেন ধরেন করে দিলাম। কিন্তু আর 2 জনকে আমি ধরেন মুখ চিনি না কিংবা কিছু, তাহলে আপনারা ওয়েট করেন, আপনারা একটু পরে আসেন, সে কিন্তু মনোপূর্ণটা হয়। আমাদের কথা হচ্ছে আপনি যখন আসছেন তখন যদি একটা ডেস্কে আপনার ফাইলটা জমা হয়, তাহলে আমি একসাথে কাজটা করব। আমার উদ্দেশ্য ছিল সেটা। এ কারণে ভিন্ন কোনো কিছু আপনারা বুঝে থাকলে কিংবা ভিন্নতা আপনাদের সাথে হয়ে থাকলে আমি একজন ক্ষমা প্রার্থী। আমার উদ্দেশ্য ছিল এটা যে, এবং আমার মনে হয় সবাই এই উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমার যদি ইজারা গ্রহীতা এখানে আছে হাট বাজার কেয়ারগার দিয়ে 30 জন, আমি 30 জনের সাথে অন্যান্য কথা বলা আমার পক্ষে সম্ভব না। যখন যেদিন বিট হবে সেদিন তারা আসবে, আমি তাদের সাথে বিট করবো। অথবা কেয়ারগাতে যখন যত মানে এনজিও আমার আছে, এখানে 30 থেকে 35টা সংগঠন, 40টা সিএ সাহেবের কাজটা করে, তো তাদেরকে প্রাথমিক পর্যায়ে বলা হয় যে সকল কিছু নিয়ে আপনারা কথা বলবেন, উনি আমার কাছে উপস্থাপন করবেন। এখন 40টা 50টা এনজিওর সাথেও তো কথা বলা আমার পক্ষে সম্ভব। তো বেসিক সমস্যা নিয়ে কথা বলা সম্ভব, যেখানে আমি আটকে গেছি, অথবা আমি যখন ফাইল দেখছি আটকে গিয়েছি, তখন আপনাদেরকে দেখে কথা বলা সম্ভব। ঠিক এই জায়গাটুকু আপনারা একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ সবার সাথে আসলে অন টু অন ফোকাসে কাজ করাটা কঠিন। আমি যতক্ষণ পারছি, যতক্ষণ নিয়ে আসছেন, কালকে অনেকে আসছেন যে 7 তারিখে এমপিও পেয়েছেন, 8 তারিখে আমার লাস্ট ডেট, কাউকে কিন্তু আমরা ফেরত দিন, কারণ আমাদের মাথায় একটা হেডেক আছে যে পূজা। অবশ্যই জানি প্রত্যেকেই মানে প্রত্যেক শিক্ষক জানি বেতনটা অন্তত পক্ষে সে পায়, মানে তার বাইরে আমাদের আসলে কোনো আশা নেই। আমার যত কাজই থাকে, আমি কিন্তু রাত 11:30 12টা পর্যন্ত মানে আমার স্টাফরা কিন্তু কাজ করছে, আমরা কিন্তু কাজ করছি, কেউ কিন্তু বসেনি। শুধু একটাই জিনিস যে প্রত্যেকের সেবাটুকু যাতে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারে। তবে আমরা এক্ষেত্রে আমার মনে হয় যে গ্যাপের জায়গাটা মনে হয়েছে, সেটা হচ্ছে আপনারা যে ফাইলটা জমা দিয়ে যাচ্ছেন এবং তৎপরবর্তী সময় থেকে যে ফোন করা কিংবা জানা যে আমার ফাইলটার কি অবস্থা, এটার পরে কি অবস্থা, ওইটার পরে কি অবস্থা। তো আমরা একটা শুরু হওয়ার জায়গাতে আসার চেষ্টা করছি কিংবা মনে করছি, এটা আপনাদের কাছে কতটা কি মনে হচ্ছে একটু জানাবেন। সেটা হচ্ছে আপনি যখন আসছেন শিক্ষা শাখাতে আপনার ফাইলটা আপনি জমা দেবেন, এবং রেজিস্টারে আপনার নাম সহ, এই প্রতিষ্ঠানের নাম সহ, আপনি যেদিন রেজিস্টারে আপনি ধরেন আজকে 12 তারিখ কি আজকে 9 তারিখে আপনি ফাইলটা জমা দিয়ে দিলেন। জমা দেওয়ার পরে ঠিক 3টা ওয়ার্কিং ডে, আমি তার আগে আপনারা পেয়ে গেলে ফোন পেয়ে যাবেন। আমি সর্বোচ্চ মানে একদিন রাখার চেষ্টা করি, তারপরেও 2 বা 2 বলা যায় না। অনেক সময় একটু খুলনাতে মিটিং থাকলে আমি পুরোটা দিন সেখানে থাকি, বা এই যে যাতায়াত ব্যবস্থা 65 কিলোমিটার দূরে, অ্যাটলিস্ট মাসে আমার 4টা মিটিং খুলনাতে থাকে। তারপর অতিরিক্ত দায়িত্ব উনি বলেছেন পৌরসভা সহ আমাদের যে উপজেলা চেয়ারম্যান মহোদয় ছিলেন, সেখানেও কিন্তু প্রশাসকের দায়িত্বটা পালন করছি। তো সেক্ষেত্রে ওয়ার্ক ভলিউম অনেক বেড়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এক্ষেত্রে যে 3 কার্য দিবস, অনধিক 3 কার্য দিবসের ভিতরে আপনার ফাইলটা আপনি নিয়ে যেতে পারবেন। 9 তারিখ দিলে অ্যাটলিস্ট 10, 11, 12 তারিখে আপনি কনফার্ম পাবেন। যদি কোনো কারণে এর ভিতরে 3 ওয়ার্কিং ডেজ, তার ভিতরে যদি না পান, সরাসরি আমার কাছে আপনি ফোন করতে একটু দ্বিধা করবেন না, মানে ফোন করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন না। জাস্ট বলবেন যে অমুক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলছি, আমি 9 তারিখে ফাইলটা দিয়ে গেছি, ম্যাডাম কি স্যার আমি অবগত পাই না, যেটা মন চায় বলতে পারেন। আমি আসলে যে কাজ করছি কিন্তু আপনাদের পর্যন্ত রিচ করতে পারি না, এটাই আমার ব্যর্থতা। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ এরপরে ধরেন আপনি বেলুটি থেকে দিয়ে গিয়েছেন, আপনি যদি ধরেন 9 তারিখে আসছেন, 10 তারিখে আসছেন, 11 তারিখে আসছেন, কিন্তু আপনারও কষ্ট এবং আপনারও মনে কিন্তু বিতৃষ্ণা বারবার যাচ্ছে, অথচ আমার ফাইলটা দিচ্ছে না হয়তো। আর এক্ষেত্রে আরেকটা বিষয় বলি যে উনি যেহেতু রেজুলেশনের ব্যাপারটা বললেন,
মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় অলরেডি বলেছেন, মানে আমার হয়তো কথাগুলোর মাধ্যমে অনেকের আনসারটা আপনারা হয়তো পেয়ে যাবেন। তো এটা আমরা করতে চাচ্ছি, এটা যদি আপনারা সহমত হন তাহলে অবশ্যই জানাবেন। এবং এই যেটা যে আগে এসেছি পরে ফাইল পেলাম, পরে দিয়েছি আগে পেলাম, এই জিনিসটা আমি রাখতে চাই না এবং এটা আমি হতে দিতেও চাই না। এই জন্য আমার ফাইল ওয়ার্কটা সম্পূর্ণ রেজিস্টারের ভিত্তিতে হবে, যে আমি এক নজরে দেখতে পারি কার ফাইল ওয়ার্কটা আগে এসেছে। ঠিক আছে। আরেকটা বিষয় সেটা বলতে চাই যে রেজুলেশনে অনেক সময় প্রথম দিকে যে রেজুলেশন গুলো এসেছে অনেকের জানার ঘাট থাকতে পারে। আমিও তো নতুন ভাবে আপনাদের সাথে কাজ করছি, হোক সেটা আমি 10-15টা বিদ্যালয় নিয়ে কিন্তু সবসময় জন্য কাজ করেছি, এখন সেটা ভলিউমটা বেড়েছে, কিন্তু সেখানে কিন্তু কমিটির সদস্যদের নাম অধিকাংশ সময় থাকে না। অ্যাডহকে যারা গিয়েছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অ্যাডহকে যারা যায়নি তাদেরও কিন্তু কমিটির সদস্য শুধুমাত্র সভাপতি এবং প্রধান শিক্ষককে আপনারা ফাইলটা উপস্থাপন করেছেন। তখন অনেক জায়গায় কিন্তু আমি সেটা আবার ফেরত দিয়েছি। আরেকটা বিষয়, অনেক সময় হয়েছে যে আপনারা ব্যাংক অপারেটর চেঞ্জ করতে দিয়েছেন, হয়তো ওখানে 10টা অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন, কি 5টা দিয়েছেন, কি 7টা দিয়েছেন, আপনি অপারেটর চেঞ্জের জন্য দিয়েছেন আমাকে 3টা কি 2টা, তখন বাকিগুলো কোথায়, এটা তো আমার জিজ্ঞাসা থাকতেই পারে। আপনি এনটিআরসি এর নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আপনারা সকল ডকুমেন্টস দিয়েছেন, যখন আমি যখন ফরওয়ার্ড করছি তখন সেই যোগদান পত্রদান রেজিস্টারটা না আসলে আমি যখন সেটা ফরওয়ার্ড করছি তার যোগদান অনুমোদন প্রত্যেকটা জিনিসই তো আমরা করে ফেলছি, তো সেটার সাপোর্টিং পেপারসটা তো জরুরি। তো কিছু কিছু জিনিস আপনাদের কাছে কিন্তু চাওয়া হয়েছে, যেমন একজনের ছুটি সেটা হতে পারে যে মনে করেন যে তিনি মেডিকেল লিভে গিয়েছেন, এমার্জেন্সি ছিল কিংবা কিছু, তার ছুটিটা ভূতাপেক্ষ অনুমোদনের দরকার, তাহলে কিন্তু সেটা ভূতাপেক্ষ ভাবে অনুমোদনটা করে নিতে হবে। আপনি প্রতি মাসে যে এমপিও আসার পরে কিন্তু একটা টাকাও আপনি ফেরত দিচ্ছেন, যদি সেটা আপনার পূর্ণগড় বেতন, অর্ধগড় বেতন, অথবা সে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, মানে যেটা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন ওখান থেকে ডিডাক্ট করে দিচ্ছেন কিন্তু আপনার ফাইলে অনুমোদন হয়নি যে ওই শিক্ষক আপনার ছুটিতে আছে অথবা তার ছুটিটা অনুমোদন হয়েছে, এটা কি গ্যাপ না? এটা তো একটু মানে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে অনেকগুলো ফাইল এসেছে যেটা টিউশন ফিজের সাথে জড়ানো বলবো না, সাথে এসেছে দিয়েছে। আমরা অসংখ্যবার কথা বলেছি, আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, বিশ্বাসের জায়গাটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। অসংখ্য জায়গায় কথা বলেছি, কারণ অনেকেই এসেছে যে ধরেন পূজার আগে এই জিনিসটা ডিসবার্স হলে খুব ভালো হয়, সবাই পায়। আসলে এক্ষেত্রে আমাদের গ্যাপ থাকার তো সুযোগ নেই। আপনার টিউশন ফিজের কোড, আপনার টিউশন ফিজের আপনার প্রতিষ্ঠানের জিনিস, সেটা টুডে টুমরো অবশ্যই আপনি বা আপনার প্রতিষ্ঠান পাবে বা আপনারাই পাবেন। এবং আমি অসংখ্যবার যে আমাদের দিদি মহোদয় সহ আমাদের জেলার এবং ইভেন আমরা আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত জেলা পরিষদ শিক্ষক আইসিটি স্যার কাজ করেন আমাদের শিক্ষা নিয়ে, কথা বলেছি। আমার অসংখ্য কলিগের সাথে কথা বলেছি যারা ইউনিভার্সিটি কাজ করছেন বা কাজ করছেন, আমি আসলে সদুত্তর কোনো জায়গা থেকে পাইনি। তো কালকে যখন আমি কথা বললাম, তো সেক্ষেত্রে আপনি যদি কাইন্ডলি রেকর্ড করে থাকেন ওটা কি করেন, এটা কি কোনো ছবি তুলছেন?